রেস্টুরেন্টের দরজা দিয়ে ঢুকেই মেয়েটা সোজা আমার টেবিলের সামনে এসে ধপ করে বসে পড়ল। আমি তখন চামচ দিয়ে ফ্রাইড রাইস মুখে তুলতেই যাচ্ছিলাম, ওভাবেই জমে গেলাম। মেয়েটা কাঁধের ব্যাগটা পাশে চেয়ারে রেখে এক গ্লাস পানি এক নিঃশ্বাসে শেষ করলো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, সরি, জ্যামের যা অবস্থা, উত্তরা থেকে ধানমন্ডি আসা আর টেকনাফ যাওয়া সমান কথা। অনেকক্ষণ বসিয়ে রাখলাম তাই না? আমি চামচটা নামিয়ে রাখলাম। আমার সামনে বসা এই মেয়েটাকে আমি জীবনেও দেখিনি। আমার এখানে কারো জন্য অপেক্ষা করারও কথা না। আমি এসেছি অফিস ফাঁকি দিয়ে একা একা লাঞ্চ করতে। বললাম, মানে আপনি কাকে খুঁজছেন? মেয়েটা টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আরে বাবা, ঢং করতে হবে না। আবির ভাই আপনার ছবি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে। ব্লু শার্ট, কালো চশমা আর ফ্রেন্ডস কাটা দাড়ি। আপনিই তো রাফসান তাই না? আমার নাম রাফসান না, আমার নাম আমিনুল। আর আমার এই শার্টটা নেভি ব্লু, ব্লু না। কিন্তু মেয়েটার কনফিডেন্স দেখে মনে হলো সত্য কথাটা বললে সে খুব বিব্রত হবে। তাছাড়া অফিস থেকে বের হয়েছি, হাতে অঢেল সময়। একটু মজা নিতে হলে ক্ষতি কী? আমি মুচকি এসে বললাম, হ্যাঁ আমি। তা আপনার নামটা যেন কি বলছিলেন? মেয়েটা চোখ বড় বড় করে তাকালো। কি আশ্চর্য, আবির ভাই বলেনি? আমি তোয়া। যাকগে, অর্ডার দিয়েছেন কিছু নাকি আমার জন্য ওয়েট করছেন? আমি তো নিজেরটা দিয়েছিলাম, এখন আপনারটা দিন। তোয়া নামের মেয়েটা ওয়েটারকে ডাকলো। গড় গড় করে এক গাদা খাবারের নাম বলে গেল। মেয়েটার মধ্যে একটা অদ্ভুত চঞ্চলতা আছে। কথা বলার সময় হাত নাড়ে প্রচুর, চোখের মনি এদিক ওদিক ঘোরাচ্ছে সারাক্ষণ। খাবার আসার পর সে বলল, শুনুন, সোজাসুজি কথা বলা আমার পছন্দ। আবির ভাই আপনাকে আমার সিভি দিয়েছে কিনা জানি না, তবে আমি কিন্তু রান্না বান্না পারি না, আর জয়েন্ট ফ্যামিলিতে থাকার ইচ্ছে আমার নেই। এসব আগে ক্লিয়ার করা ভালো। বুঝলাম, ঘটক আবির ভাই কোনো পাত্রের সাথে এই মেয়ের মিটিং সেট করেছে, আর আমি এখন সেই বেচারা পাত্রের রোলে অভিনয় করছি। বললাম, সমস্যা নেই, আমি নিজেও রান্না পারি না। আর আমার ফ্যামিলি বলতে আমি একাই ঢাকায় ব্যাচেলার থাকি। তোয়ার মুখে একটা স্বস্তির হাসি ফুটলো। যাক, একটা ভালো পয়েন্ট পাওয়া গেল। তা আপনি কি খুব বোরিং টাইপের? মানে সারাদিন অফিস আর ল্যাপটপ নিয়ে পড়ে থাকেন? কেন মনে হচ্ছে? না মানে আপনার চশমার ফ্রেমটা বড্ড সেকেলে। আর এই বয়সে কেউ ফ্রেন্ডস কার্ড দাঁড়িয়ে রাখে? আপনাকে তো দেখেই মনে হচ্ছে আপনি হাসতে ভুলে গেছেন। অপমানটা গায়ে মাখলাম না, বরং হাসলাম। বললাম, হাসাতে পারলে হাসি, কেউ তো নেই হাসানোর মতো। তোয়া হঠাৎ চুপ করে গেল। আমার চোখের দিকে তাকিয়ে বলল, চোখগুলো কিন্তু সুন্দর, গভীরতা আছে। মনে হয় অনেক কিছু লুকিয়ে রেখেছেন। সেই দুপুরে আমরা প্রায় 1.5 ঘন্টা কথা বললাম। মেয়েটা বড্ড অদ্ভুত। সে তার ছোটবেলার গল্প বলল, কিভাবে একবার স্কুল পালিয়েছিল, কিভাবে রিক্সা থেকে পড়ে তার হাত ভেঙেছিল। আমি শুধু শুনে গেলাম। মিথ্যা পরিচয়ে বসে থাকা একটা মানুষের এত ভালো লাগা উচিত না, কিন্তু আমার ভালো লাগছিল। বের হওয়ার সময় সে বলল, নাম্বারটা দিন। নাকি আমি রিজেক্টেড? আমি আমার নাম্বারটাই দিলাম। মনে মনে ভাবলাম, যখন সে জানবে আমি আসল রাফসান না, তখন হয়তো গালি দিয়ে ব্লক করে দেবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত এই নাটকটা চলুক না। পরের 3 মাস আমার জীবনটা পুরো পাল্টে গেল। তোয়াকে আমি সত্যিটা বলতে পারিনি। প্রথম দিন পারিনি কৌতূহল থেকে, আর পরে পারিনি ভয়ে। যদি সে আমাকে ছেড়ে চলে যায়। আমরা প্রায়ই দেখা করতাম, টিএসসি, হাতির ঝিল কিংবা কোনো সস্তা কফি শপ। তো আমাকে রাফসান বলেই রাখতো। আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে নিজের আসল নামটাই ভুলে যেতাম। তোর একটা অদ্ভুত অভ্যাস ছিল, সে যখনই আমার বাইকের পেছনে বসতো আমার পিঠে কান পেতে রাখতো। প্রথম দিন জিজ্ঞেস করেছিলাম, কি করো? সে বলেছিল, আপনার হার্টবিট শুনি। বাইকের ইঞ্জিনের শব্দের সাথে সাথে আপনার হার্টবিটটা কেমন যেন মিসম্যাচ করে। শুনতে দারুণ লাগে। মেয়েটা আমাকে নিয়ে খুব একটা পজিটিভ ছিল না, কিন্তু কেয়ারিং ছিল। একবার আমার জ্বর হলো, তো আর রাত 12টায় ওষুধ নিয়ে আমার ফ্ল্যাটের নিচে এসে হাজির। দারোয়ানকে ম্যানেজ করে সোজা আমার দরজায় নক। তুমি এত রাতে? আমি অবাক হয়েছিলাম। চুপ, অসুস্থ মানুষের এত কথা বলতে নেই। সে জলপট্টি দিয়ে দিল, নিজের হাতে স্যুপ বানিয়ে খাওয়ালো। সেদিন তার দিকে তাকিয়ে মনে হয়েছিল এই মেয়েটা ছাড়া আমার জীবন একদম অচল। আমি ঠিক করলাম আর মিথ্যা নয়, সব সত্যি বলে দেব। ও যদি আমাকে ভালোবাসে তবে রাফসান হই আর আনিমুল হই, কিচ্ছুই যায় আসে না। কিন্তু বলার সুযোগটা আর পেলাম না। তার আগেই একটা ঘটনা ঘটলো। একদিন বিকেলে তোয়া আমাকে ফোন দিল। গলাটা খুব গম্ভীর। রাফসান, আজ বিকেল 5টায় বাড়ি আসবে, জরুরি কথা আছে। আমি ভাবলাম হয়তো সে বিয়ের কথা বলবে। আবির ভাই ঘটক, নিশ্চয়ই প্রেশার দিচ্ছে। আমি মনে মনে প্রস্তুতি নিলাম, আজকেই সব বলে দেব। দিয়া বাড়ির নির্জন একটা জায়গায় আমরা ঘাসের উপরে বসলাম। কাশফুলগুলো বাতাসে দুলছে। তো আমার দিকে তাকালো না।
তাকিয়েছিল অস্তগামী সূর্যের দিকে। রাফসান, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি ওর হাতটা ধরলাম। জানি না, তবে তোমাকে ছাড়া আমার দিন কাটে না। মনে হয় আমি আবার নতুন করে বাঁচতে শিখেছি। তোয়া স্লান হাসলো। যদি জানতে পারো আমি তোমাকে একটা বড় মিথ্যা বলেছি, তবুও কি ভালোবাসবে? আমি চমকে উঠলাম। মিথ্যা তো আমি বলেছি, ও কি মিথ্যা বলবে? হেসে বললাম, আমিও তো তোমাকে অনেক কিছুই বলিনি। ভালোবাসা মানেই তো সব মেনে নেওয়া। বলো কি মিথ্যা? তোয়া পকেট থেকে একটা ছবি বের করলো, একটা ছেলের ছবি। ছেলেটা দেখতে বেশ হ্যান্ডসাম, হাসলে গালে টোল পড়ে। এটাকে আমি জিজ্ঞেস করলাম। এর নাম রাফসান। তোয়া বলল। আমার বুকটা ধক করে উঠল। মানে? আমি তো তুমি রাফসান নও, আমি জানি। প্রথম দিন রেস্টুরেন্টে ঢোকার আগেই আমি জানতাম তুমি রাফসান নও। আবির ভাই আমাকে আসল রাফসানের ছবি পাঠিয়েছিল। আর আসল রাফসান ওই দিন রেস্টুরেন্টে আসেনি, কারণ তার আসার কথা ছিল না। আমি ভুল দিনে ভুল সময়ে গিয়েছিলাম। আমি তো হতভম্ব হয়ে গেলাম। তুমি জানতে আমি রাফসান নই? তাহলে তাহলে এই 3 মাস এই নাটকটা কেন করলে তোয়া? তোয়া এবার আমার দিকে তাকালো, তার চোখে পানি, কিন্তু দৃষ্টিটা অদ্ভুত রকমের শীতল। সে বলল, এই ছবিতে যে ছেলেটাকে দেখছো আসল রাফসান। ও আমার লাভার ছিল। 2 বছর আগে মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে। আমার মাথা ঘুরছে, কিছুই মেলাতে পারছি না। মারা গেছে? তাহলে ঘটক আবির ভাই? কোনো ঘটক নেই, কোনো আবির ভাই নেই, সব আমার বানানো গল্প। রেস্টুরেন্টে ওই সিনটা আমি ক্রিয়েট করেছিলাম যাতে তোমার সাথে কথা বলার একটা বাহানা পাই। কিন্তু কেন? আমি কেন? আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। তোয়া আমার বুকের দিকে বাঁ হাত রাখলো, ঠিক যেখানে হৃৎপিণ্ডটা ধকধক করছে। রাফসান মারা যাওয়ার পর ওর হার্ট ডোনেট করা হয়েছিল। ওর হার্টটা ডোনেট করা হয়েছিল তোমাকেই। আমি হাসপাতালের রেকর্ড থেকে তোমার নাম ঠিকানা সব বের করেছি। গত 6 মাস ধরে আমি তোমাকে ফলো করছি। তুমি কোথায় খাও, কখন অফিস থেকে বের হও, সব জানতাম। আমি পাথর হয়ে গেলাম। 2 বছর আগে আমার হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল, এটা সত্যি। কিন্তু ডোনার কে ছিল সেটা নিয়ম অনুযায়ী আমাদেরকে জানানো হয়নি। তোয়া ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসিনি আমিনুল। আমি কোনো দিনও তোমাকে ভালোবাসতে আসিনি। আমি শুধু আসতাম এই হার্টবিটটা শোনবার জন্য। বাইকের পেছনে বসে যখন আমি তোমার পিঠে কান পাততাম, আমি আমিনুলকে শুনতাম না, আমি শুনতাম আমার রাফসানকে। এই বুকের ভেতরে যে স্পন্দনটা হচ্ছে ওটা আমার রাফসানের। ওটা আজও বেঁচে আছে। আমার হাত থেকে তোয়ার হাতটা সরে গেল। সে উঠে দাঁড়ালো। আমার থেরাপি শেষ আমিনুল। ডাক্তার বলেছিল রাফসান নেই, এটা মেনে নিতে পারলেই আমি সুস্থ হব। এই 3 মাসে আমি রাফসানের হার্টবিটের কাছে ছিলাম। মনে হয়েছে ও আমার সাথেই আছে। কিন্তু এখন বুঝতে পারছি, হার্টটা রাফসানের হলেও মানুষটা তুমি। আর আমি অন্য কোনো মানুষের সাথে থাকতে পারবো না। তোয়া আর পিছু ফিরল না। কাশফুলের বন পেরিয়ে সে হেঁটে চলে গেল। আমি সেখানেই বসেই রইলাম। সন্ধ্যা নেমে আসছে। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা চলেছে নিজের গতিতে, ধক ধক ধক। এতদিন ভাবতাম এই শব্দটা আমার বেঁচে থাকার প্রমাণ, কিন্তু আজ মনে হচ্ছে এটা আসলেই একটা যান্ত্রিক শব্দ মাত্র, যা শোনার জন্য কেউ একজন 3 মাস ধরে আমার সাথে ভালোবাসার অভিনয় করে গেল। আমি আমিনুল, নাকি আমি শুধুই একটা পাত্র যার একমাত্র কাজ ছিল মৃত প্রেমিকের হৃৎস্পন্দন বহন করা? আমার প্রেমিকা আমাকে ছেড়ে যায়নি। সে আসলে তার মৃত প্রেমিকের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর আমি পড়ে রইলাম এক বুক ধার করা ভালোবাসা নিয়ে। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো।